তোমাদের একটা সুন্দর গল্প পাঠ করে শোনাচ্ছি। যদি আমার গল্প পাঠ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল। গল্পটার নাম এপ্রিল আর একটা কৃষ্ণচূড়া। লেখক শ্রী ইন্দ্রনীল কর। ইন্দ্রাণীর সাথে আমার যেদিন প্রথম কথা হয়েছিল সেদিন আমাদের বাসস্ট্যান্ডে ছোট্ট ছাউনি ছাপিয়ে বৃষ্টি নেমেছিল অনেক। বৃষ্টির ফোঁটাগুলো যখন টপ টপ করে গাছের পাতা ছুঁয়ে যাচ্ছিল, আমি তখন অবাক হয়ে তাকিয়ে দেখি হাতের মুঠোয় একগুচ্ছ কৃষ্ণচূড়া নিয়ে ইন্দ্রাণী হেঁটে আসছে। একটা মেয়ের হাতে কৃষ্ণচূড়া ফুলকে যে এমন মায়াবী দেখাতে পারে সেদিনের আগে আমি তা জানতাম না। তাই সাত পাঁচ না ভেবেই আমি অপলকে মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম। ইন্দ্রাণীর হাতে কৃষ্ণচূড়ার রঙটা ছিল লাল, ভীষণ রকম লাল। আমি যখন নিজের ভেতরেই হঠাৎ অস্থিরতার গভীরতা মেপে যাচ্ছিলাম, সে তখন আলতো পায়ে আমার পাশে দাঁড়িয়ে বলল, নির্বাণ, তোমার কৃষ্ণচূড়া ভালো লাগে? আমি ফুলগুলোর দিকে এক নজর তাকিয়ে বললাম, লাগে। ইন্দ্রাণী হাসলো, তারপর আমার হাতে তার সবটুকু কৃষ্ণচূড়া ধরিয়ে দিয়ে বলল, বাহ, বেশ মিষ্টি দেখাচ্ছে তো তোমাকে। আমি আমার দুই হাতের মুঠোয় কৃষ্ণচূড়াগুলোকে আগলে বোকার মতো দাঁড়িয়ে থাকলাম। আচ্ছা পাঠক, একটা মেয়ের হাসি দেখতে কি কখনো কৃষ্ণচূড়ার মতো হতে পারে? আমরা পাশাপাশি বসেছিলাম মিনিট 10। আমাদের মাঝে দূরত্ব ছিল কম, কিন্তু নীরবতা ছিল অনেকখানি। একসময় ইন্দ্রাণী নীরবতা কাটিয়ে বলল, নির্বাণ, তোমার কি মনে হয় না এই পৃথিবী থেকে ভালোবাসা শব্দটা মুছে যাওয়া খুব দরকার? ইন্দ্রাণীর এই অদ্ভুত প্রশ্নের উত্তর আমি সেদিন দিতে পারিনি। তার আগেই ওর বাস চলে এসেছিল। যাবার আগে চোখ ভরা জল নিয়ে সে হাসি মুখে বলেছিল, এই কৃষ্ণচূড়ার মাঝে আবার অর্থ খুঁজতে যেও না। আমিও অর্থ খুঁজতে যাইনি। এরকম একটা দিনের জন্য আমি কি নিজের অজান্তেই কখনো প্রার্থনা করেছিলাম? আমার মতো একজন তুচ্ছ মানুষের প্রার্থনা সৃষ্টিকর্তা কেন শুনতে গেলেন? সেদিন ইন্দ্রাণীর দেওয়া সেই অর্থহীন ফুলগুলো খুব অবুঝ ভালোবাসা নিয়ে আমার কাছে থেকে গেল। তাদের সিক্ত পাপড়ি শুকিয়ে গেল আমার ডায়েরির পাতার ভাঁজে। তারা দিনে দিনে রং হারালো, কিন্তু তবুও আমি তাদের মাঝে অদ্ভুত একটা রং দেখতে পেতাম। হঠাৎ কোনো একদিন যদি আমি ইন্দ্রাণীকে এই শুকিয়ে যাওয়া কৃষ্ণচূড়াগুলো এনে দেখাই, সে কি খুব অবাক হবে? জানি না, হুট করেই কিনা বলতে পারি না। তবে সেদিনের পর থেকে ইন্দ্রাণীর সাথে আমার মাঝে মাঝেই কথা হতে লাগলো। আমরা একসাথেই গিটার শিখতে যেতাম। ক্লাসের সেই প্রথম দিন থেকে এই কৃষ্ণচূড়ার মতো হাসতে জানা মেয়েটিকে আমার ভালো লাগতো। অথচ প্রায় 4 মাস এক ক্লাসে থেকেও আমি ওকে কখনো সেটা বুঝতে দিইনি, এমনকি নিজেকেও না। আমার মতো লুকিয়ে থাকা মানুষের জন্য এটা অবাক কোনো ব্যাপার না। আমার মনে হতো কিছু কিছু ভালো লাগাকে বুঝি যত্ন করে তুলে রাখতে হয়, নিজের বেখেয়ালি স্পর্শতে তার গায়ে যেন কোনো দাগ না লাগে। আমার অনেকখানি গভীরে ইন্দ্রাণী ঠিক সেরকম যত্নে বেঁচে থাকতো। আমি সব সময় জানতাম ইন্দ্রাণী একজন কে পছন্দ করে। ও কখনো বলেনি, কিন্তু আমি বুঝতে পারতাম তার সেই ভালোবাসার মানুষটি তাকে প্রচণ্ডভাবে আঘাত করেছে। একদিন মার্চের একটি ছায়া ভরা বিকেলে আমার সাথে ইন্দ্রাণীর দেখা হয়ে গেল সেই একই বাস স্ট্যান্ডে। আমি আমার গিটারটাকে সিটের উপর দাঁড় করিয়ে বললাম, ইন্দ্রাণী, তুমি এই পৃথিবী থেকে ভালোবাসা শব্দটাকে মুছে দিতে চাও কেন? ইন্দ্রাণী তার বিষণ্ণ চোখে আমার দিকে তাকালো। বিকেলে সেই নরম আলোয় আমি দেখলাম ইন্দ্রাণী সেই চোখের রং বেগুনি। ভুলে যাও নির্বাণ, আই ডোন্ট কেয়ার এনিমোর। ইন্দ্রাণী বাসে উঠে গেল। আমি বসে থাকলাম। আমার বুকের ভেতর এই যাচ্ছে, তাই অনুভূতিটা যে কার কাছ থেকে তীব্র হবার অনুমতি পাচ্ছে কে জানে। মার্চের শেষ দিনগুলো যখন সবুজ পাতার আড়ালে খুব জলদি করে লুকিয়ে গেল, ঠিক সেরকম একটা সময় আমি বুঝতে পারলাম ইন্দ্রাণীর মাঝে যে না পাওয়াগুলো কখনো কথা বলতে শেখেনি, আমি তাদের গল্প জানতে চাই। খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি আমাকে। এপ্রিলের ঠিক প্রথম দিনেই আমি তার দেখা পেলাম। কোনো এক ঠিকানা ভুলে যাওয়া জারুল গাছের নিচে বসে মেয়েটি কাঁদছিল। সে অঝোর ধারায় কাঁদছিল। আমি তাকে একবারও থামালাম না, শুধু চুপচাপ তার পাশে বসে থাকলাম। কান্না তো থামিয়ে দেওয়ার ব্যাপার না। মানুষের কষ্ট হয়, মানুষ কেন কাঁদবে না? আমি খুব করে চাইছিলাম মেয়েটা তার সবটুকু দুঃখকে মুক্তি দিই। আমি চাইছিলাম মেয়েটা বুঝুক আমি তার কান্নার মুহূর্তগুলোতে তার পাশে থাকতে চাই। কিছুক্ষণ পর সে কান্না থামিয়ে বলল, অবাক হচ্ছ ইন্দ্রাণী, তোমার কি খুব কষ্ট হচ্ছে? সে এক মুহূর্ত চুপ থেকে বলল, জানো নির্বাণ, ঠিক কেমন করে আমার কষ্টগুলো মেঘ হয়ে গিয়েছিল। ইদানিং আমি সেইটা
মনে করতে পারি না। আমি তো ভীষণ বোকা, আর আমার মেঘগুলো আমার চাইতেও বোকা। উড়ে বেড়ানোর মতো তাদের কোনো আকাশ ছিল না। তাই শুনে সায়ন বলেছিল, আমি তোমার আকাশ হব। তারপর একদিন অনেকগুলো বিকেল শেষে আমি বুঝতে পারি সায়ন নামের নীল আকাশটা রং হারাতে হারাতে একদম শুভ্র হয়ে গিয়েছে। 2 দিন পর সে থাকতে না পেরে বলল, আকাশ হয়ে বাঁচতে তার নাকি আর ভালো লাগছে না। নিজের অজান্তেই আমার চোখ জ্বলতে লাগলো। ঠিক কতটুকু আঘাত পেলে মানুষ এমন করে নিজের কথা বলে? আমার আকাশটা হারিয়ে গেল, আর মেঘগুলো হয়ে গেল জল। আজ আমার আকাশ নেই, মেঘ নেই, শুধু আছে ছোট্ট একটা সমুদ্র। সেই সমুদ্রতে আমি একটা কাগজের নৌকাও ভাসাতে পারি না, ডুবে যায়। কেন যায় কে জানে। আজও আমি পাহাড়ের কাছাকাছি গিয়ে সায়নকে অন্যের আকাশ হতে দেখি। আমার অপার শূন্যতায় সেই আকাশ বিচিত্র রঙে ছায়া ফেলে, আর আমি ক্লান্ত হয়ে সেই ছায়ায় ঘুমিয়ে যেতে যেতে ভাবি, এই একটা জীবনে ভালোবাসতে জানার কি খুব দরকার ছিল? তাকে ভুলে যেতে চেয়েছিলাম। আমার ভেতরের সব ভাঙা টুকরোকে আমি এক করতে চেষ্টা করেছিলাম, এক হয়নি। তুমি বিশ্বাস করবে না, যতবার ওকে দেখেছি ততবার আমার নতুন একটা ব্রোকেন পার্ট খুঁজে পেয়েছি। প্রতিবার। কেন তুমি বলতে পারবে? আমি মাথা নিচু করে বললাম, জানো ইন্দ্রাণী, ভালোবাসা ব্যাপারটা অনেকটা ঠিক ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মতো। ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু ইন্টিগ্রেট করতে গেলেই সবটুকু সলভ করা যায় না। সাথে কনস্ট্যান্ট সি থেকে যায়, আর সেই সি এর মান কেউ জানে না। ইন্দ্রাণী, ওই সি সারা জীবন অজানাই থেকে যায়। ইন্দ্রাণী হেসে ফেলল, আর আমি হতাশ হয়ে আবিষ্কার করলাম, এই মেয়েটার জন্য আমার মনটা যতখানি মায়া অনুভব করছে, সেই মায়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে আমার তা জানা নেই। ইন্দ্রাণী বলেছিল, আমি যেদিন প্রথম স্টেজে পারফর্ম করব সেদিন সে আসবে, ঠিক সামনের সিটে বসে আমার গিটার শুনবে। ইন্দ্রাণী প্রমিস করেছিল ঠিকই, কিন্তু এপ্রিলের সেই প্রথম দিনের পর আমি আর ওকে খুঁজে পেলাম না। আমার দিনগুলো সময়ের নিয়মে 1 এপ্রিল থেকে আরেক এপ্রিলের দিকে রওনা দিতে থাকলো। আমি মনে করতে পারলাম না ইন্দ্রাণীকে ভালোবাসার আগে আমার এপ্রিলগুলো ঠিক কীরকম ছিল। জানেন পাঠক, আমার সেই অপেক্ষার আকুলতায় আমি বুঝতে পেরেছিলাম ইন্দ্রাণীর কাছ থেকে আমার অনুভূতিগুলো ফেরত পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুধু তার পাশে থাকতে চাই। এই এপ্রিল কিংবা পরবর্তী 100টি এপ্রিল আমি শুধু ওর চোখের দিকে তাকিয়ে ওর ভালোবাসার গল্পটাকে অনুভব করতে চাই। ইন্দ্রাণী আমাকে সেই সুযোগটা দেয়নি। আমার স্টেজ পারফরমেন্সের খবরটা আমি সবার আগে তাকেই দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। সেদিনের পারফরমেন্সে আমি প্রশংসা পেয়েছিলাম অনেক, কিন্তু আমার মাঝে অন্য আমিটা বোধহয় অন্য কিছু চেয়েছিল। তাই আমার গিটারের ঠিক শেষ সুরটি তোলা পর্যন্ত আমি একজনের জন্য অপেক্ষা করেছিলাম। ইন্দ্রাণী আসেনি। ইন্দ্রাণী ফিরল ঠিক 2 বছর পর। কাকতালীয় কিনা জানি না, কিন্তু সেদিনও এপ্রিলের প্রথম দিন ছিল, আর তার হাতে ছিল একগুচ্ছ কৃষ্ণচূড়া। আমার দিকে তাকিয়ে তার প্রথম কথা ছিল, নির্বাণ, এই বছর আমি আমার ইন্টিগ্রেশনের সেই সি এর মানটা খুঁজতে চেয়েছিলাম। পেয়েছো? পাইনি অনির্বাণ। যদি ওই সি এর ভ্যালুটা আমি হই। ইন্দ্রাণী দুর্বলভাবে হেসে বলল, নির্বাণ, এই জন্মে ভালোবাসার অপরাধ অনেক বেশি, তুমি সেটা জানো? আর সেই অপরাধের শাস্তি কিনা এই জন্মেই মিটিয়ে যেতে হয়। আমাকে ক্ষমা করে দিও নির্বাণ, আমাকে ক্ষমা করে দিও। সায়নকে আমি ভুলতে পারলাম না। ইন্দ্রাণী, কৃষ্ণচূড়াগুলো আমি রেখে দিই, তোমার জন্যই এনেছিলাম। এপ্রিলে সেই প্রথম বিকেলের রং যখন কমলা হতে লাগলো, ঠিক সেই লগ্নে ইন্দ্রাণী চলে গেল, কিন্তু কৃষ্ণচূড়াগুলো থেকে গেল আমার কাছে। আমি জানতাম আমি চাইলেই সে আমার হবে না, তাই আমি ওকে আটকাইনি। আমি সেটা চাইনি। যে কারণে ইন্দ্রাণী সায়নকে মুক্তি দিয়েছিল, সেই একই কারণে আমিও ইন্দ্রাণীকে মুক্তি দিয়েছিলাম। ইন্দ্রাণী যখন চলে যাচ্ছিল, আমি খুব বেশিক্ষণ সেই দিকে তাকিয়ে থাকতে পারলাম না। আমার ওকে বলা হয়নি এই পৃথিবীতে নির্বাণ নামের ছেলেটি খুব বেশি দিনের সময় নিয়ে আসতে পারেনি। সে হয়তো পরের এপ্রিল পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে পারবে না, কিন্তু তবুও আমি কৃতজ্ঞ। এই অল্প সময়টুকুতে আমি যে ভালোবাসার মতো সুন্দর একটা অনুভূতিকে অনুভব করতে পেরেছি, সেজন্য আমি কৃতজ্ঞ। আর কেউ না জানুক, অন্তত এই এপ্রিল আর কৃষ্ণচূড়া জানে। তাই না পাঠক? কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাথে থেকো।